নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। প্রথমেই দর্শকদের কাছে অনুরোধ করব, যারা আমার এই চ্যানেলটি দেখছেন সকলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। খারাপ লাগলেও বলুন, ভালো লাগলেও বলুন, কারণ আপনাদের জন্য এই চ্যানেলটি বানানো। যদি চ্যানেলটি প্রসার বেশি না হয় তাহলে আমার নিজেরও খারাপ লাগবে, আপনারা যারা দেখছেন তাদেরও খারাপ লাগবে। এবার আসি আজকের আলোচনার বিষয়ে। আজকের আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যে কলকাতার উর্দু একাডেমি পশ্চিমবঙ্গ সরকারের, যেখানে হিন্দি সিনেমায় উর্দুর প্রভাব নিয়ে আলোচনা ছিল। আপনারা জানেন সেখানে বিশিষ্ট চিত্রনাট্যকার, গীতিকার জাভেদ আখতারকে নিমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু কিছু সংগঠনের আপত্তিতে, মুসলিম সংগঠনের, শেষ পর্যন্ত তার আমন্ত্রণ বাতিল করা হয়। জানিয়ে প্রথম দিকে বিতর্ক দেখা দিয়েছিল, পরে মনে হয়েছিল বিতর্কটি বন্ধ হয়ে যাবে, কিন্তু নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন জাভেদ আখতার স্বয়ং। জাভেদ আখতার তার টুইটার হ্যান্ডেলে অত্যন্ত বেদনার সাথে কয়েকটি লাইন লেখেন গত দুদিন আগে। সেটা বাংলা তর্জমা করে আমি পড়ছি, তারপর হিন্দিতেও পড়ব। শায়েরি লেখেন যার অর্থ আপনারা বুঝতে পারবেন, এবং সেই সঙ্গে তিনি একাধিক সর্বভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে বলেন যে আমি কলকাতাটা সাংস্কৃতিক শহর বলে জানতাম, আমি অত্যন্ত ব্যথিত। তারা আমাকে আমন্ত্রণ জানিয়ে যেভাবে অনুষ্ঠানটি বাতিল করলো, আমি বইমেলায় গেছি, আমি কলকাতার নানা অনুষ্ঠানে গেছি। কলকাতা একটা অসাম্প্রদায়িক চরিত্র ছিল, কিন্তু আমি ভাবতে পারিনি এই রকম ঘটনা ঘটবে। স্বাভাবিকভাবেই জাভেদ আখতারের মতো একজন সর্বভারতীয় শুধু নন, আন্তর্জাতিক কবি, চিত্রনাট্যকার, যিনি উর্দুতে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, এবং খুব স্পষ্ট করে দর্শকদের কাছে বলতে চাই যে উর্দু একাডেমির গাজালা ইয়াসমিন, যিনি অন্যতম উর্দু একাডেমির সদস্য, তিনি যে কথা বলেছিলেন হিন্দু কাগজে বা অন্য জায়গায়, যে উর্দু কোনো মুসলমানের ভাষা নয়, উর্দু একটি আলাদা ভাষা, সেই ভাষায় লেখেন জাভেদ আখতার। আপনারা প্রেমচাঁদের যে লেখা জানেন, প্রেমচাঁদের অধিকাংশ লেখা, জানি সত্যজিৎ রায় নিজেও সিনেমা করেছেন, সেই লেখা কিন্তু হিন্দিতে কম, উর্দুতে বেশি। যাক, জাভেদ আখতার কি বলেছেন আমি সেটা শোনাই, শুনলে আপনারা বুঝতে পারবেন যে তার সম্পর্কে কিভাবে মিথ্যা কথা বলা হয়েছে, এবং শেষ পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে একটা বিতর্ক কিভাবে মুসলিম সমাজের মধ্যেই দানা বেঁধেছে। আমরা শোনাবো এই ব্যাপারে যিনি আপত্তি জানিয়েছেন, কেন আপত্তি জানিয়েছেন, আমরা সাক্ষাৎকার সেটাও শোনাবো। জাভেদ আখতার লিখছেন, ধার্মিক আমাকে কাফের ভাবে, কাফের ভাবে আমি মুসলিম, অবিশ্বাসী ভাবে আমি সাধু, আর সাধু ভাবে আমি অবিশ্বাসী। দুই দিকের কথা শুনে আমি বিস্মিত। আমি সেই যাকে বোঝা কঠিন, কেউ যদি বুঝতে চায় তবে আমি সহজ। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এমন কতগুলো লাইন তিনি লিখেছেন উর্দু ভাষায়। এর হিন্দি তর্জমা করলে যেটা দাঁড়ায়, जाहिद धार्मिक व्यक्ति मुझे काफिर समझता है और काफिर मुझे मुसलमान मानते हैं, शराबी मुझे संत समझता है और संत मुझे शराबी। इन सबको बातों सुनकर मैं हैरान हूँ। मैं ऐसे विषय हूँ जिसे समझना मुश्किल है, लेकिन अगर कोई समझाने की कोशिश करे तो मैं आसान हूँ। मतलब लोग अपनी नजर से देखते हैं, असलियत समझने पर पता चलती है। এটা উনি 4 সেপ্টেম্বর বিকেল 4:48 টুইট করেন। স্বাভাবিকভাবেই নতুন করে এই বিতর্ক দানা বেঁধেছে। আপনারা জানেন সর্বভারতীয় এসএফআই সংগঠন, তারা দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা একটুখানি সামনে পেছনে চলে যাওয়ার আগে, জাভেদ আখতার, যার বয়স এখন 80 বছর, তার পুত্র ফারহান আখতার আপনারা জানেন হরিয়ানারই
হানি হানি ইরানির তিনি সন্তান। পরবর্তীকালে শাবানা আজমিকে বিয়ে করেন। ছোট্ট একটা নিজের কাহিনী বলে, আমার সাথে জাভেদ আখতার এবং শাবানা আজমি দুজনেই কলকাতা প্রেস ক্লাবে এসেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল তাদের সঙ্গ দেওয়ার প্রায় 15 বছর আগে। শাবানার একটু পেটের প্রবলেম হয়েছিল, জাভেদ আখতার সুগার, তা সত্ত্বেও তিনি কেসি রসগোল্লা খাবেন বায়না ধরলেন। আমার মনে আছে আমাদের প্রেস ক্লাবে তখনকার দিনে একাধিক যারা সিনিয়র মেম্বার ছিলেন তারা শেষ পর্যন্ত সন্দেশ এবং রসগোল্লা জাভেদ আখতারের সামনে তুলে ধরেন এবং জাভেদ আখতার খান এবং বলেন, কলকাতার এই কালচারকে আমরা এতটাই ভালোবাসি যে আমরা ভাবতে পারি না যে কলকাতা নিজের শহর বলে মনে হয়। আমানুল্লাহ সাহেব ছিলেন আমাদের প্রেস ক্লাবে দীর্ঘদিনের সাংবাদিক। তো আমার এই ছোট্ট সাক্ষাৎকারে জাভেদ আখতারকে অন্য ধরনের মনে হয়েছিল। এবার এই ঘটনা কেন ঘটলো? ঘটনা ঘটলো যে ওয়াইন ফাউন্ডেশন পার্ক সার্কাসের তারা এবং জমিয়তে উলামা হিন্দ এই যেদিনকে জাভেদ আখতারের অনুষ্ঠান ছিল তার আগে একটি প্রেস কনফারেন্স করে। সেই প্রেস কনফারেন্সে তারা পরিষ্কার করে বলে, আমরা জাভেদ আখতার এথিস্ট, তাকে আমন্ত্রণ জানাই যে গডের এক্সিস্টেন্স আছে কিনা, আল্লাহর এক্সিস্টেন্স আছে কিনা সেটা নিয়ে আমরা আমন্ত্রণ জানাই। এবং তার সাথে আরো কথা বলেন, উনি মানেন না, উনি মুসলিম বিরোধী, মুসলিমদের বিরুদ্ধে কথা বলেন, ভারতের সংবিধান অন্য ধর্মে আঘাতের পরিপন্থী। সুতরাং সামগ্রিকভাবে এমন একটা অবস্থা সৃষ্টি হয় এবং পূবের কলম কাগজ থেকে পরিষ্কার রিপোর্ট, যিনি ইমরান সাহেবের কাগজ, তিনি আমাদের উর্দু একাডেমির সাথেও যুক্ত, সেই কাগজ থেকে পরিষ্কারভাবে খবর যা পড়লাম তাতে কলকাতার আলম সমাজ ক্ষুব্ধ হয় এবং তারা উর্দু একাডেমির ভাইস চেয়ারম্যান নাদিমুল হক তাকে জানায়। নাদিমুল আবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তার হাতে কাগজ আছে আকবরী মসিকি এবং এই ইমামরা, তার মধ্যে ফজলুর রহমান, তিনি, এরা সবাই উর্দুভাষী বা হিন্দি ভাষী, তারা আপত্তি জানায়, চিঠি দেয়, উর্দু একাডেমিকে বলে ভাবাবেগে আঘাত ঘটছে এবং ওয়াইন ফাউন্ডেশনের পক্ষ থেকেও বলা হয়েছে বলে অভিযোগ। উলেমা সংগঠন উর্দু একাডেমিকে চিঠি দিয়ে বলে জাভেদ আখতারকে আমন্ত্রণ যাতে না করা হয় এবং এই ভূমিকা রাজ্যের মন্ত্রী গ্রন্থাগার মধ্যে সিদ্দিকুল্লাহ সমর্থন করে বলেন যে না, ওই রকম একজন মানুষকে আমন্ত্রণ জানানো যাবে না। এরপর জাভেদ আখতারের প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। আমি এই নিয়ে ইউটিউব লাইভ করেছি, কিন্তু এটা নিয়ে অ্যাকচুয়ালি সাধারণ মুসলমান সমাজের মধ্যেও মানে আপত্তি উঠেছে, ঠিক, কিন্তু কি ঘটেছে, কি ঘটার কারণে এটা হয়েছে, সেই অংশটা যদি আমরা যাই তাহলে আমাদের কাছে খুব পরিষ্কারভাবে কতগুলো চরিত্র ফুটে ওঠে। এবং আমি এই ব্যাপারে কালান্তর পত্রিকায় দীর্ঘ প্রবন্ধ লিখে যিনি প্রথমে প্রতিবাদ করেছিলেন, কালান্তর পত্রিকার সাংবাদিক, তিনি সিপিআই পার্টির সাথেও যুক্ত, মোহাম্মদ সাদুদ্দিন, তিনি প্রকাশ্যে প্রথম প্রতিবাদ করেন। তার একটি ফোনের সাক্ষাৎকার নিয়েছি, সাদুদ্দিন কি বলেছে আপনারা শুনুন। হ্যাঁ, আমি প্রসুন্দা বলছি। হ্যাঁ, বলছি, আমি রেকর্ড করছি তোমার কথা। হ্যাঁ, বলছি যে এই যে জাভেদ আখতারকে উর্দু একাডেমি হিন্দি সিনেমায় উর্দুর প্রভাবে আমন্ত্রণ জানিয়েছিল এবং তারপরে দুটি সংগঠনের তাদের আপত্তিতে ফাইনালি উর্দু একাডেমি তাদের অনুষ্ঠানে আসতে দেয়নি। এবং এইটা নিয়ে তুমি তো কালান্তর পত্রিকায় দীর্ঘ একটি পোস্ট এডিট লিখেছো এবং এইটার প্রতিবাদ করেছো, বহু মানুষের সাথে কথা বলেছো। আমরা দেখেছি যে সরাসরি বড় কোনো সংগঠন, মুসলিম সংগঠন এটা বিরোধিতা করেনি, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ মুসলিম জনতার একটা বড় সেকশন কিন্তু এটা বিরোধিতা করেছে। হ্যাঁ, এবং যার এফেক্ট পড়েছে ফেসবুকে। হ্যাঁ, এবং এইটা নিয়ে তাহলে তোমার কি মতামত যদি আমাদেরকে একটু বলো, এবং জাভেদ আখতারের এই ভূমিকা সম্পর্কে এবং এই ঘটনা নিয়ে তুমি কি মনে করছো যদি একটু বলো।
ঘটনাটা হচ্ছে গত আগস্ট মাস জুড়ে কলকাতার একটা পোস্টার এবং ব্যানার মানুষকে দারুণভাবে আকর্ষণ করেছিল। সেটা হচ্ছে উর্দু একাডেমির একটা প্রোগ্রামের সেমিনারে তিনি আসতেন 1 থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে। বিষয়টা ছিল জাভেদ আখতারের, সেটা হচ্ছে যে হিন্দি সিনেমাতে উর্দু ভাষার কতখানি প্রভাব, এইটার উপরে তিনি বলতেন। এটা কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠান ছিল না, এটা আয়োজক ছিল। এটা তো সকলেই জানেন, কিন্তু এই যে বাধা দেওয়া হলো, হ্যাঁ, কিন্তু এটা যেভাবে বাধা বিপত্তি ঘটে গেল 31শে আগস্ট, সেটা আমাদেরকে শুধু নয়, পশ্চিমবঙ্গের প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ এবং সাধারণ মানুষকে প্রচণ্ড পরিমাণে আহত করেছে। যেহেতু এই অনুষ্ঠানটা কখনোই ধর্মীয় ছিল না, জাভেদ খান আস্তিক বা নাস্তিক সেটা আমাদের কাছে বড় প্রশ্ন নয়। তিনি একটা ভালো সেমিনারে আসছিলেন, তিনি এর আগেও কলকাতাতে অনেকবার এসছেন এবং ভালোভাবে অনুষ্ঠান করে গেছেন। এবং তিনি শুধু তাই নয়, গুজরাট গণহত্যার পরে ভাষা ও চেতনা সমিতি একটা বড় প্রোগ্রাম নিয়েছিল কলকাতার পার্ক সার্কাস ময়দানে। সেখানেও তিনি এসেছিলেন, এই দম্পতি শাবানা আজমি এবং জাভেদ আখতার। এবং সেখানে এই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে এবং এই উগ্র মুসলিম মৌলবাদের বিরুদ্ধে তিনি কিন্তু সপাটে তার জবাবটা দিয়েছিলেন। এবং সেখানে মানুষ প্রচণ্ড পরিমাণে হাততালি দিয়েছিলেন। সেখানে অনেক ধর্মভিত্তিক মুসলিমরাও ছিল, একদম মসজিদের সামনে। হ্যাঁ, সুতরাং কলকাতার মতন একটা কালচারাল জায়গায় এবং একটা যেখানে সবাই একে অপরের সঙ্গে মিশে, সেরকম একটা জায়গায় একটা কালচারাল প্রতিষ্ঠানের অনুষ্ঠানে জাভেদ আখতারকে বাধার সম্মুখীন হতে হলো। এর থেকে দুঃখজনক, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আজকে সংখ্যালঘু দপ্তরের যিনি দায়িত্বে আছেন সচিব হিসাবে আব্দুল সাত্তার, তারও সংখ্যালঘু মিলন মেলাতে অনেক কিছু প্রোগ্রামে জাভেদ আখতারকে 2-1 বার আনা হয়েছিল। সেখানে তিনি স্বতঃস্ফূর্তভাবে অনেক কথাই বলেছিলেন। এমনকি শুধু তাই নয়, জাভেদ আখতার কলকাতার সাধারণ মানুষের কাছেও প্রচণ্ড পরিমাণে জনপ্রিয়। তিনি একদিকে গীতিকার, তিনি একদিকে স্টোরি রাইটার, তিনি একদিকে সুরকার, তিনি একদিকে ভালো উপন্যাসিক বা কাহিনী বা শর্ট স্টোরি রাইটার। এরকম একটা লোককে এইরকম করা হলো, তাহলে আগামী দিনে কলকাতার ভবিষ্যৎটা হচ্ছে এরকম। সবকিছু রাজনীতির ফাঁদে পড়ে মৌলবাদীরা উস্কানি পাবে যে জমিয়তে উলামা হিন্দ এবং আরেকটা মুসলিম সংগঠন, এইটার বাধায় উর্দু একাডেমি, বিশেষ করে উর্দু একাডেমির যারা কমিটির মধ্যে আছে, সেই কমিটির মধ্যে নাজিমুল হক আছেন রাজ্যসভার সাংসদ, তিনি ভাইস চেয়ারম্যান। তার মধ্যে আছেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, তিনিও কলম পত্রিকার সম্পাদক। তার মধ্যে আছেন ববি ফিরাদ হাকিম, নিজেও আছেন। আরও অনেক এমএলএ এমপিও ওর সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং কালচারাল লেভেলের লোক আছেন। তাদের যে অসহায় আত্মসমর্পণ, এটা একটা চরম কাপুরুষতার পরিচয়। এবং কলকাতার যে কালচারাল সাইট, সেই কালচারাল সাইটটাকে চরমভাবে আঘাত করলো এবং আত্মসমর্পণ করা। একটা প্রশ্ন হচ্ছে, অনেকে বলছে যে যদি আইন শৃঙ্খলার অবনতি হতো তাহলে কি হতো? আইন শৃঙ্খলার অবনতি হতো যখন এরকম একটা জাভেদ আখতারের মতো ব্যক্তিত্ব যখন পার্ক সার্কাস ময়দানে এসেছিল, তখন রীতিমতো আইন শৃঙ্খলা শক্তিশালী করেই সেটা করা হয়েছিল। এর আগে কলকাতার এসবি, লালবাজার এবং রাজ্য পুলিশ সিকিউরিটি নিয়ে এটাকে করা হয়েছিল। সংখ্যালঘু মিলন মেলাতেও যখন এসেছিল তখনও করা হয়েছিল। এর আগে জাভেদ আখতার ওই পার্ক স্ট্রিটের মেলাতেও যখন এসেছিলেন, বই মেলাতে, তখনও কিন্তু করা হয়েছিল। সুতরাং এটাকে এই অছিলায় তারা নিজেরাই সিকিউর নয়, এবং সেই জন্য তারা অপরের সিকিউরিটিকে তারা দেখে এই অনুষ্ঠানটাকে বাতিল করলো বা এই অনুষ্ঠানটাকে ধ্বংসাত্মক করে দিল। এই যে ওয়াইফ ফাউন্ডেশন, তারা বলছে যে আমরা ওনাকে ঈশ্বর আছে কি আল্লাহ আছে কি নেই, নিরীশ্বর, এইটা নিয়ে অ্যাকচুয়ালি ডিবেট আমন্ত্রণ করেছিলাম। এই ওয়াইফ ফাউন্ডেশন এদের কি কাজ অ্যাকচুয়ালি? চরম মিথ্যাচারিতা করছে। যেহেতু ওয়াইফ ফাউন্ডেশন এখন প্রচণ্ড চাপে পড়েছে, গ্রাম বাংলার জেলা ভিত্তিক এবং কলকাতা শহরের সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষও এটার প্রচণ্ড সমালোচনা করছে। ফেসবুক ফেটে পড়েছে। তুমি যেমন আমার লেখাটাকে দুটো তোমার ফেসবুক এর মধ্যে পাতার মধ্যে তুমি দিয়েছো, সেটা ছড়িয়ে গেছে। এরকম অনেক ছেলে আমার এইটাকে শেয়ার করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিয়েছে, যার জন্য এদের মুশকিল হচ্ছে। বিষয়টা উর্দু বাঙালি হিন্দু মুসলিম নয়, বিষয়টা একটা প্রতিভাবান মানুষ, তাকে অসম্মান করা হলো এবং কিছু মৌলবাদী গ্রুপের কাছে উর্দু একাডেমির রাজনৈতিক কারণে একটা অসহায় আত্মসমর্পণ। আমার শেষ প্রশ্ন হচ্ছে যে বড় কোনো মুসলিম সংগঠন বা মুসলিম বুদ্ধিজীবী যারা, তারা এই ব্যাপারটা সরাসরি সেভাবে প্রতিবাদে এগিয়ে আসছে না কেন? আসলে বিষয়টা হচ্ছে ভারতবর্ষ শুধু বা পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষে মুসলমানরা আরেকটা সাম্প্রদায়িক শক্তির দ্বারা প্রচণ্ড পরিমাণে ডিপ্রেসড, এবং এই ডিপ্রেসডের জায়গায় থেকে দাঁড়িয়ে তারাও মুখে কিছু করতে পারছে না, তখন তারা ওখানে কিন্তু আত্মসমর্পণ করে যাচ্ছে।
কিন্তু মনে মনে তারা কিন্তু খুব বিরোধিতা করছে এবং তার প্রতিফলনটা করছে ফেসবুকে। অনেক ধন্যবাদ সাদুদ্দিন, পরে আবার নিশ্চয়ই আমাদের এই ধরনের অবশ্যই ধন্যবাদ তোমাকে, অবশ্যই ধন্যবাদ। ভিডিওতেও আমরা পরবর্তীকালে দেখাতে পারবো আশা করি। অনেক ধন্যবাদ। সাদুদ্দিন কি বলেছে আপনারা শুনলেন। এখন ঘটনা হচ্ছে সারা ভারতে এই ঘটনাটা একটা বাংলার ছবি নয়, শুধু কলকাতার ছবি অত্যন্ত খারাপ প্রতিপন্ন করেছে। এবং সিদ্দিকুল্লাহ সাহেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত ধন্যবাদ দিয়ে বসেছেন এই জাভেদ আখতারের অনুষ্ঠানটাকে বয়কট করার জন্য। কিন্তু এই ঘটনাটি কলকাতার যে চরিত্র, হিন্দু মুসলিমদের চরিত্র, মৌলবাদের বিরুদ্ধে চরিত্র, সেই চরিত্রটাকে কিন্তু বেনাকাব করে দিচ্ছে। অত্যন্ত আপত্তিকর ঘটনা কিন্তু ঘটেছে, বিশেষ করে যেভাবে জাভেদ আখতার সাহেব তিনি নিজের টুইটার হ্যান্ডেলে এই ঘটনার প্রতিবাদ করে যে অংশটি লিখেছেন আমি আপনাদের কাছে পড়লাম। এখন জমিয়তে উলামা হিন্দ তাদের অবস্থানে অনড় রয়েছে, কিন্তু ওয়াইন ফাউন্ডেশনের মুফতি সামাইল নাদওয়াই তিনি বারবার সাফাই দিচ্ছেন এবং জাভেদ আখতারের টুইটে গিয়ে তিনি তাদের ভিডিওগুলো পোস্ট করেছেন। দেখুন আপনারা তাদের বক্তব্য। তারা বলছে আমরা কিন্তু কোনো থ্রেট দিইনি। আসলে সারা ভারতে প্রচার হয়েছে যে কিছু মুসলিম ফান্ডামেন্টালি সংগঠন জাভেদ আখতারকে থ্রেট করায় তার প্রোগ্রাম বাতিল হয়েছে। শুধু জাভেদ আখতার না, মুজাফফর আলীও এসেছিলেন, ওইখানে দেখানো হয়েছিল মুঘল ই আজম সিনেমা। তার পরবর্তীকালে তাহলে জাভেদ আখতারকে হঠাৎ টার্গেট করা হলো কেন? প্রশ্নটা এখানেই। আমি আমার এই চ্যানেল থেকে বারবার হিন্দু ফান্ডামেন্টালিস্টদের বিরুদ্ধেও বলেছি এবং আমি মনে করি এই কাজ যারা করেছে দে আর মুসলিম ফান্ডামেন্টালিস্ট। মমতা ব্যানার্জি সরকার, তৃণমূল সরকার মুসলিম ভোটের জন্যে যদি মুসলিম ফান্ডামেন্টালিস্টদের কাছে এইভাবে আত্মসমর্পণ করে, আমরা দেখেছিলাম কিভাবে তসলিমা নাসরিনের বই নিষিদ্ধ করা হয়েছিল বাম আমলে, কিন্তু সে ঘটনার জের তারপর দীর্ঘদিন ধরে বইতে হয়েছে। আমি কলকাতায় জন্মেছি, কলকাতায় বড় হয়েছি, আজ 59 বছর বয়স অতিক্রম করে গেছে। কলকাতার অনুষ্ঠানে একাধিকবার জাভেদ আখতার এসছেন। আপনারা সাদুদ্দিনের কথা থেকে জানতে পারলেন গুজরাট দাঙ্গার পরেই শুধু নয়, কলকাতার বইমেলাতেও তিনি এসছেন। আমি আপনাদের তো প্রেস ক্লাবের ঘটনার কথা বললামই। তারপরেও রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। রাজ্য সরকার একটা অংশ নিঃসন্দেহে তৃণমূলের বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের একটা অংশ মনে করেন যে কাজটা ঠিক হয়নি, আমি এটা জানি, কিন্তু কারণ ক্ষমতা নেই যে প্রকাশ্যে বলা যে রাজা তুমি উলঙ্গ। রাজা উলঙ্গ হয়েছেন এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রাজাকে কাপড় পরানো দরকার। হাতিমের সাথী থেকে জাঞ্জির দেওয়া, সোলে, ডন, মিস্টার ইন্ডিয়া, একের পর এক যিনি স্ক্রিপ্ট লিখেছেন, লাগান, সিলসিলা থেকে লাগান, এমনকি ডনটুর যিনি লিরিক লিখেছেন, গীতিকার, তাকে আমরা এইটুখানি সম্মান দিতে পারবো না? তিনি দুঃখ করে বলবেন যে কলকাতার মতো একটা শহরে এরকম ঘটনা ঘটতে পারে আমি ভাবতে পারি না। আমার তো মনে হয় মুসলিম সমাজের, সামগ্রিকভাবে বাংলাভাষী মুসলিম সমাজের, এবং এটা খুব স্পেসিফিকভাবে বলছি, পরিযায়ী শ্রমিক যারা বাংলা হেনস্থা হচ্ছেন অন্য রাজ্যে, মুসলমান, তারা সকলে বাংলা ভাষায় কথা বলেন, কেউ উর্দু ভাষায় কথা বলেন না। কলকাতার একটা সেকশন এবং উত্তর দিনাজপুরের কিছু অংশের মুসলিমরা হিন্দি বা উর্দু ভাষায় কথা বলেন, কিছু টিটাগড়ে বা কামারহাটি অঞ্চলে বলেন, কিন্তু বাঙালি মুসলিমরা কেন এই উর্দুভাষী মুসলিমদের চক্করে পড়ে জাভেদ আখতার সম্পর্কে তারা যে ফতোয়া দেওয়ার মতো করে বললেন সেটাকে মেনে নেবেন? এর বিরুদ্ধে হিন্দুদের প্রতিবাদ একরকম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোনো মুসলিম সংগঠন, কোনো মুসলিম বুদ্ধিজীবী, সাদুদ্দিন করেছেন নিঃসন্দেহে, এবং সাদুদ্দিনের কাছে আমি সে প্রশ্ন রেখেছিলাম কেন অন্যরা করতে পারছেন না, আপনারা শুনেছেন, কিন্তু কেন সামগ্রিকভাবে মুসলিম সমাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না? মুশকিল হচ্ছে আপনাকে কিন্তু একটা চোখ দিয়ে দেখলে হবে না, দুটো চোখ দিয়ে যদি দেখেন তবেই কিন্তু
আপনাকে বিশ্বাসযোগ্যতা বাড়বে। আপনাকে একই সাথে বলতে হবে নেতানিয়াহুর যেরকম জঘন্য, প্যালেস্তাইনের ওপর গণহত্যার যেরকম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য ঘটনা, সেরকম হামাস যেরকম নিরীহ ইসরায়েলের ধরে নিয়ে গিয়ে মায়ের পেট থেকে সন্তান বার করে ইসরায়েলের নাগরিকদের জিউদের প্রকাশ্যে দেখিয়েছে এবং এখন গলা কেটেছে এবং এখনো অনেককে পণবন্দি করে রেখেছে, সে ঘটনারও নিন্দা করতে হবে। ঠিক যেভাবে হিন্দু ফান্ডামেন্টালিস্টদের নিন্দা করতে হবে, আরএসএস এর কিছু ঘটনার নিন্দা করতে হবে, যেভাবে যারা দাঙ্গাকারী তাদের নিন্দা করতে হবে, হিন্দু মুসলিম নির্বিশেষে মৌলবাদের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ করতে হবে। সেটা যদি না করতে পারেন তাহলে মৌলবাদ আপনার বুকের ওপর ক্রমেই চেপে বসবে। আমরা চাই না কলকাতার বুকের ওপরে, বাংলার বুকের ওপরে কোনো সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে ধর্মের সম্পর্ক নেই, অথচ সেই সংস্কৃতিটাকে আটকে দেওয়া হচ্ছে। জাভেদ আখতারের মতো মানুষকে আটকে দেওয়া হলো কারণ তিনি নাকি হেট্রেড করেন। আরে তিনি তো বাজপেয়ীর ইন্টারভিউ নিয়েছেন, তিনি এথিস্ট, নাস্তিক, তিনি হিন্দু বা মুসলিম নন, এটা হওয়ার তার অধিকার। এবং জাভেদ আখতার কখনো আমি শুনিনি এই ওয়াইফ ফাউন্ডেশনের যারা বক্তা, এই মুফতির মতো একটি বাচ্চা ছেলে বা সিদ্দিকুল্লাহর দলের ওই জিল্লুর রহমানের মতো বয়স্ক ষাটোর্ধ্ব ব্যক্তি, আমি সরাসরি আল্লাহর বিরুদ্ধে বলছেন, সরাসরি নবীর বিরুদ্ধে বলছেন, সরাসরি দুর্গা শিব কালীর বিরুদ্ধে বলছেন জাভেদ আখতার, এরম তো কথা শুনিনি। তিনি যেটা বলেন খুব যুক্তিসঙ্গতভাবে বলেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে বলেন, পাকিস্তানের বিরুদ্ধেও বলেন, আবার ভারতের ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও বলেন। আমার মনে করব আজকে পাপস্খলনের দিন কিন্তু এসছে, সামগ্রিকভাবে আমাদের এই ব্যাপারে প্রতিবাদ করা উচিত। তবেই আমার এই ভিডিওটি বানানোর সার্থকতা। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, বেশি করে শেয়ার করবেন যাতে মানুষের চেতনায় আঘাত পড়ে এবং মানুষ, সাধারণ মানুষ, সরকার এবং প্রশাসন, যে প্রশাসন অনেক ক্ষেত্রেই মুখ এবং বুদ্ধির অবস্থায় থাকে ভোট পাওয়ার জন্যে, তারা অন্তত সচেষ্ট হয়, মুখ খোলে প্রতিবাদ করেন কিছু মানুষ। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোডটি শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।